ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বিরাট ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ছে 500 টাকা। এখনো অনেকেই এই প্রকল্পের আওতাভুক্ত নন। তারা জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে ফর্মটি পূরণ করবেন, কোথায় জমা দেবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। ভোটমুখী বাংলায় বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। বিরাট ঘোষণা রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। এই প্রকল্পভোগীরা এবার থেকে প্রতি মাসে আরও 500 টাকা করে বেশি পাবেন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণীর মহিলারা পান 1000 টাকা, তারা পাবেন 1500 টাকা। তপশিলি ও জনজাতির মহিলারা পান 1200 টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিভাবে আবেদন করবেন? পশ্চিমবঙ্গের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে আবেদন করতে পারবেন। আমরা দেখে নেব কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট সহ আপনাকে জমা করতে হবে। তা বন্ধুরা, এটা একটা লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি 3 পাতার। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এই 3 পাতার ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন, কিভাবে আপনার প্রাপ্তি স্বীকার করবেন, সমস্ত বিষয় আমি এই ভিডিওতে দেখাবো। তা প্রথমেই এরকম একটি লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম আপনারা হাতে পাবেন। তারপরে ডান দিকে এখানে কালার পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে লাগাবেন। তারপরে এখানে নিচের দিকে দেখুন স্টার চিহ্ন, জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে। অর্থাৎ এই ফর্মে দেখুন প্রত্যেকটা জায়গাতে স্টার চিহ্ন আছে, তার মানে এইগুলো হচ্ছে ম্যান্ডেটরি। এই যে দেখুন যেগুলো স্টার চিহ্ন করা আছে এগুলো ম্যান্ডেটরি, আপনাকে ফিল আপ করতে হবে। যেখানে ধরুন স্টার চিহ্ন নেই সেখানে আপনাকে পূরণ করতে হবে না। যেমন এখানে বয়স কত বছর, এটা স্টার চিহ্ন নেই, তার মানে এটা ফিল আপ না করলেও চলবে। যেমন এখানে স্বামীর নাম, এখানে ফিল আপ না করলেও চলবে। তা এই ধরনের যেখানে যেখানে স্টার চিহ্ন পাবেন সেখানে কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। যেখানে প্রযোজ্য সেই রকমই যথাযথ বক্সে টিক চিহ্ন দিতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন আইডি, এখানে শুধু আধিকারিকদের জন্য, এটা আপনাকে ফিল আপ করার দরকার নেই। এরপরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র, তার নিচে পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত বিবরণ, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ফাঁকা রাখতে হবে, কারণ এখানে যবে আপনার দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখনই আপনি সেই দুয়ারে সরকার ক্যাম্পেই সেখানেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি পাবেন এবং এখানে এন্টার করবেন। এখানে একটা নোট দেওয়া আছে, উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে বা পূরণ করতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এইখানে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে সেই কার্ডের নাম্বারটি এখানে এইভাবে প্রত্যেকটা বক্সে কিন্তু আপনাকে বসাতে হবে এইভাবে। এরপরে আপনার যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটাও কিন্তু এইভাবে বসাবেন। আমি এখানে জাস্ট ডেমো হিসাবেই দেখাচ্ছি। এইভাবে কিন্তু আপনারা আধার নাম্বারটা লিখবেন। এরপরে অ্যাপ্লিক্যান্ট নেম, এইখানে দেখুন ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বলে বক্স করা আছে। আপনাদের যদি ফার্স্ট নেম থাকে আপনারা ফার্স্ট নেম এইভাবে লিখবেন, মিডিল নেম যদি থাকে মিডিল নেম এখানে লিখবেন, তারপরে লাস্ট নেম। এরপরে মোবাইল নাম্বার, এইভাবে প্রত্যেকটা বক্সে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা লিখতে হবে। ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তবেই কিন্তু আপনি ইমেল আইডিটা এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, কারণ এখানে স্টার চিহ্ন নেই। এরপরে ডেট অফ বার্থ, এইভাবে কিন্তু আপনারা লিখবেন। প্রথমেই ডেট অর্থাৎ তারিখ, তারপরেই মান্থ, তারপরে বছর। এরপরে 1/1/2026 হিসাবে এখানে বয়সটা কত হচ্ছে সেই বয়সের সংখ্যাটা এইভাবে লিখবেন। তারপর নেক্সট হচ্ছে ফাদার্স নেম, বাবার নামটা ফার্স্ট নেম এইভাবে লিখবেন। মিডিল নেম যদি বাবার ক্ষেত্রে থাকে তাহলে এই ঘর থেকে লিখবেন। তারপরে লাস্ট নেম, এখানে পদবিটা এইভাবে লিখবেন।
তারপরে মাদার্স নেম, এরপরে মায়ের নাম এইভাবে লিখবেন। তারপরে মায়ের যদি মিডল নেম থেকে থাকে তাহলে এখানে লিখবেন, না হলে লেখার দরকার নেই। তারপর লাস্ট নেম এইভাবে লিখবেন। স্পাউস, যদি বিবাহিত হন সেই ক্ষেত্রে স্বামীর নাম দিতে পারেন, এখানে নাও দিতে পারেন। যেহেতু এখানে স্টার চিহ্ন নেই, সেই হিসাবে আপনি স্বামীর নাম দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে নেক্সট হচ্ছে কাস্ট। যদি আপনার কাস্ট এসসি হয় বা এসটি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এই বক্সে লিখবেন পরপর। যদি এসসি এসটি না হন, আদার্স হন, তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবেন। এরপরে নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমেই রাজ্যটা এইভাবে ফিল আপ করা থাকবে, ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্টটা এইভাবে ফিল আপ করবেন, মাঝে একটা ছেড়ে লিখবেন এইভাবে। তারপরে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন কোথায় সেটা এইভাবে লিখবেন, আমি এখানে ডেমো হিসেবে দেখিয়েছি। তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, ব্লকের নাম লিখবেন। যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে এইভাবে লিখবেন। নেক্সট হচ্ছে জিপি বা ওয়ার্ড নাম্বার। জিপি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তাহলে এখানে যার গ্রাম পঞ্চায়েত তার গ্রাম পঞ্চায়েতের নামটা এইভাবে পরপর লিখবেন। যাদের ওয়ার্ড নাম্বার আছে তারা ওয়ার্ড নাম্বারটাই লিখবেন। এরপরে ভিলেজ, টাউন বা সিটি, গ্রাম বা শহরের নামটা এখানে লিখবেন। গ্রামের ক্ষেত্রে গ্রামের নাম এবং শহরের ক্ষেত্রে শহরের নামটা এইভাবে লিখবেন। এরপরে নেক্সট হচ্ছে ঘর বা বাড়ির নম্বর। যদি আপনার বাড়ির নাম্বার থাকে সেই নাম্বারটা এইভাবে এন্টার করবেন। নেক্সট হচ্ছে পোস্ট অফিস, আপনার ডাকঘর, ডাকঘরের নামটা এইভাবে লিখবেন। এরপর আপনার পিনকোডটা এইভাবে এন্টার করবেন। এরপরে নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা প্রথমেই ব্যাংকের নাম, যেমন এখানে আমি লিখেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এইখানে দেখুন আমি কোনো স্পেস দিইনি, তার কারণে এটা কিন্তু লেখাটা ভুল হলো। এইভাবে কিন্তু কেউ লিখবেন না। কি লিখবেন? পাঞ্জাব লেখার পরে একটা বক্স ছেড়ে লিখবেন, তারপর ন্যাশনাল, তারপর একটা বক্স ছেড়ে ব্যাংক লিখবেন। এরপরে ব্যাংক ব্রাঞ্চের নেম, অর্থাৎ আপনার ব্যাংকটি যেখানে অবস্থিত সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এরপরে এই ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বার আপনার আছে পাসবুকে সেই নাম্বারটি ভালোভাবে খুব সতর্কতার সঙ্গে কিন্তু লিখবেন। তারপরে সেই ব্যাংকের পাসবুকেই দেখবেন আইএফএসসি কোড আছে, সেই কোডটি এইভাবে এন্টার করবেন। এরপরে নেক্সট হচ্ছে এনক্লোজার লিস্ট, সেলফ অ্যাটেস্টেড কপিস, প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স। অর্থাৎ নিচে যে ডকুমেন্টগুলো আপনাকে জুড়ে দিতে হবে ফর্মের সঙ্গে, জেরক্স করে এবং সেলফ অ্যাটেস্টেড করে, তার নিজে সাইন করে ডেট দিয়ে আপনি জেরক্সগুলো জমা করবেন। যেমন 1 নম্বরে আছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তাহলে এখানে আপনি এটা দিতে হচ্ছে আপনার, সেই কারণে এটা টিক চিহ্ন করবেন। কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং তার জেরক্স কপি এখানে অবশ্যই দিতে হবে এবং এটা টিক চিহ্ন করবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স অবশ্যই দিতে হবে, সেই ক্ষেত্রে এখানে টিক চিহ্ন দেবেন। কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, যদি এই এসসি এসটি সার্টিফিকেট থাকে তবে তার জেরক্স করবেন, অবশ্যই তার ফটোকপি দিলে এখানে টিক চিহ্ন করবেন। 5 নম্বর হচ্ছে কপি অফ ব্যাংক পাসবুক, আপনার যে ব্যাংকের পাসবুকটা আছে তার ফ্রন্ট পেজটা অবশ্যই জেরক্স করবেন এবং তাতে সাইন করে তার জন্য এখানে টিক চিহ্ন করবেন। 6 নম্বর হচ্ছে আদার্স, যদি কোনো কিছু থেকে থাকে অন্য কিছু ডকুমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু এখানে টিক চিহ্ন দেবেন। এরপরে যেটা স্বঘোষণাপত্র, সেলফ ডিক্লারেশন। 1 নম্বরে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তারপরে নিচে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর স্বাক্ষর। এইখানে আবেদনকারী এইভাবে সাইন করবেন। বাম দিকে আপনি যে ডেটে জমা দেবেন ফর্মটি, সেই জমা দেওয়ার ডেটটা এখানে লিখবেন। এরপরে নেক্সট হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ স্বীকৃতিপত্র। এই অংশটি
কেটে আবেদনকারীকে দিতে হবে। অর্থাৎ আপনি যখন ফর্মটি জমা দেবেন তখন কিন্তু এই অংশটি আপনাকে কেটে আপনার হাতে ধরিয়ে দেবে। তো এখানে কিভাবে ফিল আপ করে রাখবেন? প্রথমেই আই অর্থাৎ নিজের নামটা লিখবেন, তারপরে বাবার নাম লিখবেন, এটা আপনি ইংলিশে লিখতে পারেন, তারপরে ডেট দিতে পারেন। এখানে বাংলাও লিখতে পারেন। এখানে আমি ড্যাশ এর কন্যা বা স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র এই তারিখে জমা করলাম, অর্থাৎ যে ডেটে আপনি জমাটা দিচ্ছেন সেই ডেটটাই কিন্তু এখানে লিখবেন। যদি বাংলা লেখেন তাহলে এইটা লিখবেন, যদি ইংরেজিতে লেখেন তাহলে এই পার্টটা লিখবেন। এরপরে নেক্সট হচ্ছে মাই মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এইভাবে এন্টার করবেন, তারপরে আধার নাম্বারটা এইভাবে এন্টার করবেন। লাস্ট কি বলছে? সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, অর্থাৎ এইটা আপনাকে আপনার যে আধিকারিক থাকবে সে এখানে রিসিভ করলো কবে সেই ডেটটা এখানে লিখে দেবেন এবং স্ট্যাম্প বা সিল সাইন করে দেবেন, দিয়ে এটা আপনার কাছে রেখে দেবেন। তা এই ফর্মটি আপনারা এইভাবে ফিল আপ করবেন। এটি ফিল আপ করে কিন্তু আপনাকে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পেই জমা দিতে হবে, অন্য কোথাও কিন্তু জমা দিলে হবে না। লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার পর বিডিও বা এসডিও দ্বারা তথ্য যাচাই করা হবে এবং জেলা শাসকের অনুমোদনের পরই টাকা সরাসরি আবেদনকারিনীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি জমা দেবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।